গণমাধ্যমের ব্যবস্থাপনায় অরাজকতা বিরাজ করছে জানিয়ে পরিস্থিতি উত্তরণে গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী। জানান, আগামী জুন মাসের মধ্যে একটি কমিটি গঠন ও জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। দেশজুড়ে হামের প্রকোপের বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণেই হামের বিস্তার ঘটেছে, যার খেসারত জাতিকে দিতে হচ্ছে। সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে জানান তিনি। শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আগামী 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলেও জানান তিনি। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। দেশের আদালতগুলো জমি সংক্রান্ত মামলায় বেশি। এসবের সমাধানে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি অবলম্বন জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রাজধানীতে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধন করেন তিনি। সরকার প্রধান তার বক্তব্যে ভূমি সেবা পেতে নানা জটিলতার চিত্র তুলে ধরেন। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ পরিবার ও সমাজে অশান্তির সৃষ্টি করে, তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি সেবা সহজ করতে কাজ করছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। গত 17 বছর ফ্যাসিবাদের সময় কোনো জবাবদিহিতা ছিল না। বিএনপি সরকার জনগণের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে প্রতিমন্ত্রী এই কথা জানান। মন্ত্রী বলেন, 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন এই 5 ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। বাজেট বরাদ্দ সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমপক্ষে 500 থেকে 600 কোটি টাকা ব্যয় হতে পারে। নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারি নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর
অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, পাট বীজের স্বয়ংসম্পূর্ণ অর্জন করা এ সরকারের প্রথম লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে 5 দিনে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাটের বাজার ও চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ থেকে বর্তমানে কাঁচা পাট ও পাটজাত পণ্য ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্তত 12টি দেশে রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে পাটের চাহিদা বাড়লেও সাম্প্রতিক সময়ে রপ্তানি কিছুটা ধীরগতি। ব্যবসায়ীরা জানান, সহজ শর্তে ঋণ, নিত্য নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও কারখানা উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সর্বোপরি আমাদের একটা বাজার গবেষণা দরকার, যে এই যে মার্কেট রিসার্চ বলি বা সার্ভে, সেই বিষয়টাকে আমরা ওনাদেরকে একটু ওনাদের বিবেচনায় নিতে বলেছিলাম। তেজগাঁওয়ে পাট পণ্য মেলার উদ্বোধনে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পাট পণ্যের মান ও বাজার সম্প্রসারণে কাজ চলছে। আর প্রতিমন্ত্রী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আমাদের যে পরিকল্পনা নিলে সত্যিকার অর্থে সেক্টরের সুবিধা হবে, সরকারের স্বার্থ, সংশ্লিষ্ট সরকারের অবস্থান, দেশের স্বার্থ, সবকিছু মিলিয়ে আপনাদের স্বার্থকে একত্রিত করে আমরা সামনের দিকে একটা পলিসি করতে চাই। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি 1 বিলিয়ন থেকে 5-7 বিলিয়ন করতে হবে। আর পাট বীজে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পাশাপাশি সরকারি পাট কলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। এক সময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল, সেটি এখন চলে এসেছে 2%। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। পাট পণ্যের বৈচিত্র্যকরণ নিশ্চিতের পাশাপাশি কৃষক যাতে পাটের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করতে হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা থেকে উত্তরাঞ্চলে ঈদযাত্রায় দুশ্চিন্তার কারণ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতে দুর্ভোগ বলছেন চালক ও যাত্রীরা। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও সেতু বিভাগের। গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের নির্বিঘ্নে গাড়ি চললেও বিপত্তি এরপরেই শুরু। ফ্লাইওভারের কাজ চলায় এ অংশে সংকীর্ণ হয়ে পড়েছে মহাসড়ক। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যানবাহনের জট। ঈদযাত্রায় যানবাহন কয়েক গুণ বেড়ে গেলে তীব্র যানজটের শঙ্কায় চালকরা। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তার কাজ চলছে। এজন্য সেখানেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতে দুর্ভোগ বলছেন চালকরা। যানজট বেজে থাকে, বারবার রাস্তা ভালো আসি মানে এলাকা যা জাম্পুর পড়ে থাকি, কষ্ট না। আমরা দেখতেছি সে কাজগুলো ওভাবেই চলতেছে, ধীরগতিতে কাজ, কারণ ঠিকমতো কাজ করলে আমরা আরো আগে এলে ক্লিয়ার হয়ে যেত সামনে একটা। তবে ভোগান্তি কমাতে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস সেতু বিভাগের। পাশাপাশি ঈদযাত্রায় যানজট এড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বর্ষাকালটা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের হবে যদি ওই সময় বৃষ্টি নামে, এবং আমরা ইতোমধ্যে যেসব জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো আমরা মেরামত করতেছি। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে রাখতে মহাসড়কের 65 কিলোমিটার এলাকার দায়িত্বে থাকবেন 8 শতাধিক পুলিশ। সেই সঙ্গে সড়কের নিরাপত্তা নিশ্চিতে থাকবে বাড়তি টহল। রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা থাকে বেশি এবং লোকজন কিন্তু আপনার রাস্তায় দাঁড়ায় থাকে। যখন আপনার বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলে তখনও কিন্তু রাস্তাটা একটু স্লো হয়ে যায়। তো এইসব স্থানে কিন্তু আমাদের পিকেট থাকবে। যমুনা সেতুতে প্রতিদিন অন্তত 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়। ঈদ উৎসবে তা 50,000 ছাড়ানোর রেকর্ড রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশুর হাটে দালালের দৌরত্ব সহ নানা ঝামেলা এড়াতে এবার খামার থেকে পশু কিনছেন অনেকেই। কোরবানির বাজার ধরতে গরু ছাগলের পাশাপাশি অনেক খামারে পালন হয়েছে উট, দুম্বা ও মহিষ। আর বড় আকারের গরু বিক্রির জন্য ঢাকার হাটগুলো শুরু হওয়ার অপেক্ষায় খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাট। খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। সাতক্ষীরায় ছোট বড় প্রায় 13,000 খামারে কোরবানির পশুপালন হয়েছে।
গত কয়েক মাসে গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচও বেড়েছে। তবে ভারত থেকে গরু না আসায় এবছর ভালো দাম পাওয়ার আশা খামারিদের। বেশি গরুর দামও যদি আমরা না পাই তাহলে আমরা খামারিতে লসগ্রস্ত হবই। ভারত থেকে গরু না আসে তাহলে আমাদের বাংলাদেশের খামারিরা বেশি যাবে, আমরা ভালো দাম পাবো। ঢাকার হাটে পশু বিক্রির প্রস্তুতি নিয়েছেন মেহেরপুরের খামারিরা। স্থানীয় বাজারে বড় আকারের পশুর চাহিদা কম থাকলেও ঢাকার হাটে ভালো দামের আশা তাদের। স্থানীয় হাটে যদি ভালো দাম না পাই তো ট্রাকে করে গরু ঢাকায় নিয়ে যায় বিক্রি করে। যশোরে গরু ছাগলের পাশাপাশি উট, দুম্বা ও মহিষ পালন করেছেন খামারিরা। পশুর হাটে দালাল সহ নানা ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে খামার থেকে গরু ছাগল কিনেছেন। গরুটা কিনে যায় না রাখবো, শহরে সে পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়ে আর কি গরু কিনলাম, যেই বাসার খামার থেকে কিনলাম ওইখানে রাখছি, ঠিক ঈদের আগের দিন ওরা আমার গরু পৌঁছায় দেবে। পশুর মাংস নিরাপদ রাখতে জেলার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতেই লালন পালন করছেন, জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সেসব খামারিদেরকে পরামর্শ দিয়েছি শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল করলে হবে না, যেন তারা কাঁচা ঘাস দিয়ে গরুটি হৃষ্টপুষ্ট করেন। কাঁচা ঘাস দিয়েই গরু হৃষ্টপুষ্ট করলে খাবারের দাম কম পড়ে এবং গরুর খরচ কিন্তু অনেকাংশে কমে যায়। মাদারীপুরে কোরবানি উপলক্ষে 70,000 গবাদি পশু প্রস্তুতি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অনেক খামারেই আগেভাগে বিক্রি হচ্ছে কোরবানির পশু। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জেলার চাহিদার চেয়ে 30% বেশি পশু প্রস্তুত রয়েছে। লালন পালন খরচ বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো খাদ্যের দাম। নীলফামারীতেও হাটের ঝামেলা এড়াতে খামার থেকে গরু কিনছেন অনেক ক্রেতা। দেখে শুনে ভালো মানের গরু কিনতে খামারেই বেশি সুবিধা বলছেন তারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের পতেঙ্গায় জেট ফুয়েল, ডিজেল সহ 17,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পতেঙ্গার চেয়ারম্যানঘাট এলাকার একটি গুদামে জ্বালানি তেল আনলোড করার সময় একটি গাড়ি সহ তেলের ড্রাম জব্দ করা হয়। অবৈধভাবে মজুত করা এসব তেল কালোবাজারে বিক্রি হতো বলে ধারণা করা হচ্ছে। অভিযানে জেট ফুয়েল বহনকারী পদ্মা অয়েলের একটি জ্বালানিবাহী গাড়িও জব্দ করা হয়। গত 27 মার্চ একই স্থানে 6,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছিল। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ বৃদ্ধি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যারা এই ধরনের কালোবাজারের সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা খবরে আগে যেমনটা জানাচ্ছিলাম যে গরুর হাটের বিভিন্ন দালালের দৌরাত্ম্য থেকে বাঁচতে খামার থেকে গরু কিনছেন অনেকেই, একই সাথে ঢাকার হাটগুলোর জন্য স্থানীয় খামারিরা অপেক্ষা করছেন। বিস্তারিত জানবো নীলফামারী থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিন, নীলফামারীর আসলে এবার যদি জেলার হিসাব করি কি পরিমাণ কুরবানির পশু মজুদ আছে বা প্রস্তুত করা হয়েছে, কি বলছেন কর্মকর্তারা? আরেকটি বিষয় হচ্ছে দাম দর কেমন গতবারের সাথে যদি একটু তুলনা করেন। শুরুতেই আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন সেটি দিয়ে শুরু করতে চাই। নীলফামারী জেলায় এবছর কুরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে 1,82,000। অপরদিকে এই জেলায় চাহিদা রয়েছে 1,32,000। সেই হিসেবে বলা যায় যে চাহিদার তুলনায় অন্তত 50,000-এরও বেশি গরু উদ্বৃত্ত রয়েছে, যেগুলো পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং দাম নিয়ে যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে যে এই দাম নিয়ে আমরা ক্রেতা বিক্রেতাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। বরাবরই ক্রেতারা বলেন যে একটু দাম তারা বেশি দেখছেন, অপরদিকে বিক্রেতারা বলছেন যে উপখাতের যে দাম সেই তুলনায় তারা খুব একটা লাভবান হতে পারছেন না। তো নীলফামারী জেলার আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢেলাপির হাট নামে একটি গরুর হাটে, যেটি এই জেলার সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিত এবং নীলফামারী সৈয়দপুর মহাসড়কের পাশে হওয়ার কারণে এই হাটটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে গরু ক্রয় করার জন্য আসেন। তো মূলত আমরা এই হাটে এসে দেখছি যে বেচা বিক্রি অনেক জমে উঠেছে, বেচা বিক্রি চলছে এবং এই হাটের পাশাপাশি নীলফামারীতে খামার থেকেও গরু কেনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন খামারিরা ক্রেতাদেরকে নানা রকমের অফার দিচ্ছেন। আমরা কয়েকজন খামারির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক ক্রেতা রয়েছেন যাদের কুরবানিযোগ্য গরু বাসায় রাখার সুযোগ থাকে না, যে কারণে তারা বলছেন যে আপনারা গরু ক্রয় করলে গরুটা তারা ঈদের আগে পর্যন্ত দেখাশোনা করবেন এবং ঈদের আগের দিন কিংবা ঈদের দিন সকালবেলা যখনই যাবে একেবারে ক্রেতার বাসায় তারা পৌঁছায় দেবেন। অপরদিকে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন যে মানুষ যাতে সুস্থ সবল এবং ভালো গরু কিনতে পারে এজন্য পরীক্ষা নিরীক্ষার সব রকম ব্যবস্থা রয়েছে এবং
গরু কেনা বেচা করতে গিয়ে কোনো রকম যাতে জাল টাকার উপকার হাতের মধ্যে না থাকে, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও কার্যক্রম পরিচালনা করছেন আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে নীলফামারীতে কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলো। এই ছিল আমার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর সপ্তাহখানেক আছে, এখন আসলে ধীরে ধীরে আরো জমবে হাটগুলো। সম্প্রতি ঢাকার 2 সিটি কর্পোরেশন সড়ক ও ফুটপাতের জায়গায় হকারদের দোকান বরাদ্দ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি করে আদেশ দেন। শুনানিতে আইনজীবী বলেন, স্থানীয় সরকারের জায়গা বরাদ্দের আইন অনুযায়ী সিটি কর্পোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না। সিটি কর্পোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। রুলে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। সড়কে দোকান বসিয়ে টাকা আদায় করার এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই। কর্পোরেশনের সম্পত্তি বিভাগ অবশ্য সম্প্রতি ঢাকার 2 সিটিতে সড়কের জায়গা হকারদের জন্য বরাদ্দ দিয়েছে। ড্রেনেজ লাইনের সংস্কার কাজের কারণে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ের রাস্তায় যান চলাচল হচ্ছে 1 লেনে। ফলে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রায়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে সংস্কারের কাজ শেষ হওয়ার সম্ভাবনাও নেই। রাজধানীর অন্যতম প্রবেশ পথটির পাশেই গাবতলীর গরুর হাট। ফলে ঈদের সময় নগরবাসীর ভোগান্তি তীব্র হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। মিরপুরের টেকনিক্যাল মোড় সড়কপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের অন্যতম রাস্তা এটি। প্রতিদিন লাখো মানুষের চলাচল। এখানেই ড্রেনেজ লাইন সংস্কার করতে গিয়ে রাস্তা কেটে শুরু করা হয়েছে। যানবাহন চলছে মাত্র 1টি লেনে। ফলে মিরপুর 1 থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত 2.7 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সাধারণ সময়ে যেখানে লাগে 10 থেকে 15 মিনিট, এখন সেই পথ পাড়ি দিতেই লাগছে 2 থেকে 3 ঘন্টা। এদিক দিয়ে হোন্ডা বা গাড়ি চলাচলের জন্য হেঁটে যাইতে পারতেছিলাম না, তো এদিক দিয়ে যাচ্ছি। আর হচ্ছে এই রাস্তার ভোগান্তির জন্য, এই কাটাকাটির জন্য কাদায় ডেবে গেছে একবারে। প্রচণ্ড কষ্ট, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন যানজট তো রাস্তাটা ছাড়িয়ে দেওয়ার দরকার। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় সংস্কার কাজ চলায় যানজট বেশি হচ্ছে। রাত্রবেলা ঢুকলে এই 1 নম্বরের থেকে জাম ঠেলা লাগে, দিনের বেলা ঢুকলে এই আনসার ক্যাম্পের ঠেলা লাগে। এইটুক কাটার কারণে মনে করে জীবন অতিষ্ঠ। জাম ছাড়েই না, বুঝছেন, খুব সমস্যা। সকাল থেকে শুরু করে দুপুরেও বিকালেও সমস্যা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, নগরীর জলবদ্ধতা কমাতে হাতে নেওয়া এই প্রকল্পের কাজ শেষ হতে লাগতে পারে আরও 3 মাস। এটা আশা করছি আগামী 2-1 মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি যে আমরা ওয়ারিং ক্রসিং করে এটাকে আমরা ঠিক করে ফেলবো, যাতে গাড়ি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। অলরেডি নির্দেশ দেওয়া হয়ে গেছে। একই অবস্থা মিরপুর 10 গোল চত্বরেও। খোঁড়াখুড়ির ফলে সংকুচিত সড়কের কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদ দুপুর আজ পর্যন্তই। ধন্যবাদ।